তোমাদের জেস্টেশনাল হাইপারটেনশন যেটা, আসলে হাইপারটেনশন আমরা কখন বলবো? যদি ব্লাড প্রেশার 140/90 মিলিমিটার অফ মার্কারি অর মোর যখনই হবে, এটাকে আমরা বলবো হাইপারটেনশন। এটা ফার্স্ট টাইম ইন প্রেগন্যান্সি আফটার 20 উইকস হলে তাকে জেস্টেশনাল হাইপারটেনশন বলে। আর বাদ বাকি ক্লাসিফিকেশন এক্সট্রেশা নেই। তাহলে প্রি এক্লাম্পসিয়া বলবো যখন প্রোটিনেরা থাকবে, এক্লাম্পসিয়া যখন বলবো প্রি এক্লাম্পসিয়া প্লাস কনভালশন অথবা কমা অর বোথ। আর ক্রনিক হাইপারটেনশন মানে বিফোর প্রেগন্যান্সি তার ডায়াগনোজ থাকবে অথবা ফার্স্ট টাইম ডায়াগনোজ বিফোর 20 উইকস অফ প্রেগন্যান্সি। আর ক্রনিক হাইপারটেনশনের পেশেন্ট যখন সুপারইম্পোজড প্রিএক্লাম্পসিয়া হবে তখন তাকে বলি ক্রনিক হাইপারটেনশন উইথ সুপারইম্পোজড প্রিএক্লাম্পসিয়া। এখন আমাদের মেন ইম্পর্টেন্ট টপিকস ইজ প্রিএক্লাম্পসিয়া। আমার কথা ক্লিয়ার বোঝা যায়? ইয়েস ম্যাম। হ্যাঁ, এভাবে রেসপন্স করবে, বললেই হবে শুধু। এখন প্রিএক্লাম্পসিয়াটা তোমরা জানো যে প্রিএক্লাম্পসিয়া একটা মাল্টি সিস্টেম ডিসঅর্ডার অফ আননেফ্রোলজি ক্যারেক্টারাইজড বাই ডেভেলপমেন্ট অফ হাইপারটেনশন। ওয়ালাইকুম সালাম ম্যাম। কয়েকজন ওয়েটিং এ আছে, ওদেরকে নেওয়া হয়নি। হ্যাঁ, আমি অ্যাডমিট করে যাচ্ছি তো, অলরেডি 40 হয়ে গেছে। আমি কিন্তু ওইদিকে কাজ চালাচ্ছি। হ্যাঁ, 41 42 আমি যখনই আমাকে অ্যাডমিট দেখাচ্ছে আমি কিন্তু নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। 41 হয়ে গেছে এখানে, আর দেখাচ্ছে না কিছু, আসলে আমি নিয়ে নিচ্ছি। তাহলে প্রিএক্লাম্পসিয়া একটা মাল্টি সিস্টেম ডিসঅর্ডার অফ আননিউরোলজি ক্যারেক্টারাইজড বাই ডেভেলপমেন্ট অফ, আগেই বুঝে ফেলছে যে হাইপারটেনশন টু দ্য এক্সটেন্ট অফ কত 140/90 মিলিমিটার অফ মার্কারি অর মোর উইথ প্রোটিনিউরিয়া আফটার 20 উইকস অফ প্রেগন্যান্সি। আর একটা টার্ম আছে তোমার, যখন প্রিএক্লাম্পসিয়া পড়াতে যাব তখন প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন বলে। প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন মিন্স when hypertension developed as a direct result of গ্র্যাভিড স্টেট, মানে প্রেগন্যান্সি হওয়ার পরে যখন তার হবে সেইগুলাকে আমরা প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন বলবো। যেমন জেস্টেশনাল হাইপারটেনশন, এটা প্রেগন্যান্সির পরে, প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, এই তিনটা এর মধ্যে ঢুকে। আচ্ছা, ইনসিডেন্স ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড আমরা বলি, তোমাদের অ্যাডমিট করতে করতে কনসেন্ট্রেশন অন্যদিকে দিকে যাচ্ছে। তাহলে 5 to 7%। তার মধ্যে দেখা যায় যে প্রাইমারিদের বেশি এবং মাল্টিদের কম। প্রাইমারিদের 10%, মাল্টি কেসে 5%। এখন রিস্ক ফ্যাক্টর কি? হাইপারটেনশন তোমার প্রিএক্লাম্পসিয়ার রিস্ক ফ্যাক্টর একটা প্রাইমারি গ্র্যাভিড পেশেন্ট। প্রাইমারি গ্র্যাভিড কেন? ফার্স্ট টাইম এক্সপোজার টু কোরিওনিক ভিলাই। আর কাদের বেশি হয়? যাদের প্রিভিয়াস হিস্ট্রি অফ হাইপারটেনশন থাকে। আর কাদের বেশি? যাদের ফ্যামিলি হিস্ট্রি, দেখবো যে তার বোনের অথবা মায়ের ছিল, তাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে। তোমরা যখন একটা পেশেন্টের অ্যান্টিনেটাল চেকআপের উদ্দেশ্য এইগুলা, যদি ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারটেনশন থাকে তাদের চান্স বেশি। তাহলে চান্স বেশি প্রাইমারি গ্র্যাভিডদের, প্রিভিয়াস হিস্ট্রি অফ প্রিএক্লাম্পসিয়া, ফ্যামিলি হিস্ট্রি। আর যাদের মাল্টিপল প্রেগন্যান্সি, ডায়াবেটিস মেলাইটাস, ক্রনিক হাইপারটেনশন পেশেন্ট, ওবেসিটি, এইগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। মাল্টিপল প্রেগন্যান্সি কেন? তারপরে ডায়াবেটিস মেলিটাস কেন? মাল্টিপল প্রেগন্যান্সিতে তোমার প্লাসেন্টার সারফেসটা লার্জ থাকে, ডায়াবেটিস মেলিটাসে তোমরা জানো যে লার্জ প্লাসেন্টা থাকে, যার জন্য বলে হাইপার প্লাসেন্টোসিস, যার জন্য এক্সেস এক্সপোজার টু কোরিওনিক ভিলাই। কোথাও যে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে কোশ্চেন করবে, তাহলে কয়েকটা জানলে হবে যে রিস্ক ফ্যাক্টর ফর কি প্রিএক্লাম্পসিয়া। এখন যদি বলো যে ইটিওলজি, এক্সাক্ট ইটিওলজি ইজ নট নোন। তোমাদের আজকে পার্সেন্টেজ কম কিন্তু 43। এক্সাক্ট ইটিওলজি ইজ নট নোন। এখন যদি আমি তারপরে কিছু হাইপোথেসিস আছে ইটিওপ্যাথোলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে মেইন ইম্পর্টেন্ট অ্যাবনর্মাল প্লাসেন্টেশন এন্ড ভাস্কুলার এন্ডোথেলিয়াল ড্যামেজ। আর আদার্স সাম ফ্যাক্টর যেমন ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর, কোয়াগুলেশন অ্যাবনর্মালিটিস, ডায়েটারি ডেফিসিয়েন্সি, জেনেটিক প্রিডিসপোজিশন। তোমাদের মেইন ইম্পর্টেন্ট দুইটা জানতেই হবে, অ্যাবনর্মাল প্লাসেন্টেশন, ভাস্কুলার এন্ডোথেলিয়াল ড্যামেজ, এই দুইটা। এখন প্যাথোজেনেসিস অফ প্রিএক্লাম্পসিয়া, অল্প কথায় প্যাথোজেনেসিস বইয়ে অনেক বড় আছে, তোমাদের এখানে অল্প কথায় প্যাথোজেনেসিসটা একটু জানতে হবে যে এখানে কি হয়। অ্যাবনর্মাল প্লাসেন্টেশন, প্রথমে আমি তো বলছি যে অ্যাবনর্মাল প্লাসেন্টেশন ইজ ওয়ান অফ দ্য ইনিশিয়াল ইভেন্টস ইন দিস ডিজিজেস। The main feature is inadequate trophoblastic invasion of the maternal spiral arteries.
তোমরা তো জানোই যে প্রেগন্যান্সিতে কি হয়, ট্রোপোপ্লাস্টিক ইনভেশন করে না তোমার স্পাইরাল আর্টারিগুলোকে, এটা কিন্তু নর্মাল ফেনোমেনন, কিন্তু এখানে প্রিএক্লাম্পসিয়াতে হয় ইনঅ্যাডিকুয়েট ট্রোপোপ্লাস্টিক ইনভেশন হয়। নর্মাল প্রেগন্যান্সিতে কি হয়, the wall of the spiral artery is involved by trophoblastic cells and transformed into larger tortuous low resistance channels that carry a large amount of blood to the intervillous space. যত বেশি ব্লাড আসবে তত বেশি ভালো, এটা হচ্ছে নর্মাল প্রেগন্যান্সিতে হয়। এবং এটা হয় দুইটা ওয়েভে, ফার্স্ট ওয়েভ ইনভেশন, সেকেন্ড ওয়েভ ইনভেশন। ফার্স্ট ওয়েভ ইনভেশন হয়, তোমাদের কিন্তু অ্যানাটমিটা জানতে হবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্ট ওয়েভ ইনভেশন অকার ইন দ্য ডেসিডাল সেগমেন্ট অফ স্পাইরাল আর্টারিস। স্পাইরাল আর্টারিটা ডেসিডাল সেগমেন্টে থাকে, কিছু মায়োমেট্রিয়ামের মধ্যে থাকে। তাহলে তোমার ফার্স্ট ওয়েভ ইনভেশন অকার্স ইন দ্য ডেসিডাল সেগমেন্ট অফ স্পাইরাল আর্টারিস আপ টু 12 weeks. Thereafter some resting phase. তারপর সেকেন্ড ওয়েভ ইনভেশনটা স্টার্টেড হয় at 16 to 18 weeks। না বুঝতে পারলে তোমরা কোশ্চেন করবা। সেকেন্ড ওয়েভ ইনভেশন হয় তোমার 16 to 18 weeks and trophoblast invades up to myometrial segment of spiral arteries. এটা নর্মাল ফেনোমেননে হচ্ছে, কিন্তু তোমার প্রিএক্লাম্পসিয়াতে হচ্ছে কি, দেখা যায় যে এই ফার্স্ট ওয়েভ ইনভেশনটা সব রেসিডুয়াল সেগমেন্ট অফ দ্য স্পাইরাল আর্টারি হয় না, একদম যে তোমার 100% হবে না তা না, কিছু স্কেপ করে, কিছুতে ইনভেশন হচ্ছে। স্কেপ করাটা কিন্তু এখানে ভালো না, এখানে উল্টা, আমরা চাই যে ইনভেশন হোক, যত বেশি ইনভেশন হবে তত বেশি সার্কুলেশন বাড়বে, যার জন্য ফার্স্ট ওয়েভ ইনভেশন হয় প্রিএক্লাম্পসিয়াতে, সাম অফ দ্য স্পাইরাল আর্টারিতে হয়, কিছুতে হয় না। আর সেকেন্ড টাইম ইনভেশন তোমার 16 to 18 weeks। দেখা যায় যে ফার্স্ট টাইম যে ইনভেশনটা হলো এটা তো ভালো, সেকেন্ড ওয়েভ ইনভেশন আবার দেখা গেল যে যতগুলো, ধরো সাপোজ তোমার 50% হলো, 50% ইনভেশন হয় নাই, যে 50% হলো মানে ভালো, সেকেন্ড ওয়েভ ইনভেশনের বেলায় দেখা যায় যে 50% এর মধ্যে আবার কিছু হলো না, তাহলে এটা কিন্তু খারাপ। যত বেশি হবে না তত বেশি খারাপ, যত বেশি ইনভেশন হবে তত বেশি ভালো। বোঝা যায়? ইয়েস অর নো? জি ম্যাম। হ্যাঁ, তাহলে এই ইনভেশনটা হওয়াটা ভালো। ইনভেশন না হলেই কিন্তু তুই কি হবে, তোমার অ্যাবনর্মাল প্রেজেন্টেশন হবে। অ্যাবনর্মাল প্রেজেন্টেশন কি, যত বেশি সার্কুলেশন বেশি তত বেশি ভালো, যদি ইনভেশনটা না হয় তখন সার্কুলেশন কমে যাবে, আলটিমেটলি তো এটা ফিটাল ইফেক্ট হবে না, একটা ফিটাল আইজার কেন হয় প্রিএক্লাম্পসিয়াতে, এটাই তো প্যাথোলজি, প্যাথোলজি জানা থাকলেই সব হবে। তাহলে এই প্যাথোলজিটুকু তোমাদের জানতে হবে। তাহলে অনেকগুলো প্যাথোলজি ফ্যাক্টরের মধ্যে ইম্পর্টেন্ট একটা অ্যাবনর্মাল প্লেসেন্টেশন, যেটা আমি এখন বললাম, আর একটা এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয়। এন্ডোথেলিয়াল ডিসফাংশন তোমার বিভিন্ন কারণে হতে পারে, একটা অক্সিডেটিভ স্ট্রেস হয়, ইনফ্লামেটরি মেডিয়েটরস দিয়ে হতে পারে, অথবা এন্ডোথেলিয়াল ইনজুরি দিয়ে হতে পারে। এগুলো তোমরা যদি হঠাৎ ভুলে গেলেও অসুবিধা নাই। তবে আরেকটা জিনিস তোমরা একটা নর্মাল জানো, যে আমরা জানি যে বডিতে একটা ব্যালেন্স থাকে, ভেসোডাইলেটর আর ভেসোকনস্ট্রিক্টরস যে আছে তাদের মধ্যে একটা ব্যালেন্স থাকে। ভেসোডাইলেটরস এর কিছু এক্সাম্পলের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার প্রোস্টাসাইক্লিন আর নাইট্রিক অক্সাইড, আর ভেসোকনস্ট্রিক্টর কি, অ্যানজিওটেনসিন 2, থ্রম্বোক্সিন A2, এন্ডোথেলিন 1, এটুকু জানলেই হবে। কিছু ভেসোকনস্ট্রিক্টর আর কিছু ভেসোডাইলেটর। এখন নর্মালি কি হয়, এদের মধ্যে একটা ব্যালেন্স থাকে, ব্যালেন্স থাকলে কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু যখনই ইমব্যালেন্স হবে, যদি ভেসোকনস্ট্রিক্টর বেড়ে যায় ভেসোডাইলেটর কমে যায়, তাহলে ওভার অ্যাক্টিভিটি কার হবে, ভেসোকনস্ট্রিক্টর, তাই না? এই তোমার প্রিএক্লাম্পসিয়াতে এটা হয়, একটা হয় অ্যাবনর্মাল প্রেজেন্টেশন, আর এখানে ইমব্যালেন্স হয়। এখানে ইমব্যালেন্স হওয়ার জন্য ভেসোকনস্ট্রিক্টর যে জিনিসগুলো এগুলা বেড়ে যায়, ভেসোডাইলেটর কমে যায়। কি বোঝা গেল? যত বেশি ভেসোকনস্ট্রিক্টর হবে তত বেশি খারাপ, তত কি হবে, সার্কুলেশন কমে যাবে। ভেসোডাইলেটর মানে কি, ব্লাড ফ্লোটা বাড়বে। তাহলে এইটুকু প্যাথোলজি জানলেই হবে। এখন আমাদের যে এই যে প্যাথোলজিক্যাল চেঞ্জ গুলা, দ্যাট মিন্স প্যাথোফিজিওলজি, এটা তোমার কোথায় কোথায় যে হচ্ছে, আমরা এতক্ষণ পড়লাম কোথায় হয়, এটার প্লাসেন্টাল ব্লেডে হচ্ছে, একটা ইম্পর্টেন্ট কিন্তু, যার জন্য এখানে তোমার কি হবে, সার্কুলেশন কমে গেলে কি হয়, প্রিম্যাচুর এজিং অফ প্লাসেন্টা হয়ে ইনফেকশন হবে
কোথায় হবে? ম্যাটারনাল সারফেস অফ দ্য প্লাসেন্টাতে। আর আমরা তো একটু আগেই বললাম যে ফেলার অফ যখন সেকেন্ড অফ ইনফেকশন হলে ভেসোকনস্ট্রিকশন হবে, ডিক্রিজ ব্লাড ফ্লো হবে। যখনই ব্লাড ফ্লো কমে যাবে তোমার প্লাসেন্টাল ইসকিমিয়া মিন্স ইনফেকশন, মানে তোমার যে ইনফেকশনটা হয় এইভাবেই হয়। আর একটা হয় এন্ডোথেলিয়াল ইনজুরি হয়ে, এটা ইউটেরাল প্লাসেন্টাল ব্লেডের চেঞ্জটা হবে। তাহলে একটা অ্যাবডোমিনাল প্লাসেন্টেশন হচ্ছে আর একটা ভাস্কুলার এন্ডোথেলিয়াল ইনজুরি হবে। এখান থেকে যদি আসি যে ইন্টারভেলাস সার্কুলেশনটা কি হবে, বোঝা গেল কি কমে যাবে, রিডিউসড ব্লাড ফ্লো, এটাই কিন্তু ইম্পর্টেন্ট। আর আদার অর্গানের উপর কি হতে হবে, একটা ইম্পর্টেন্ট অর্গান হচ্ছে কিডনি। কিডনিতে কি হবে তোমার, স্পাজম হলে কি হয়, এন্ডোথেলিয়াল ড্যামেজ একটা হবে আর একটা হবে স্পাজম। স্পাজম হলে কি হবে, রেনাল ব্লাড ফ্লো কমে যাবে না, রেনাল ডিক্রিজ ব্লাড ফ্লো, ডিক্রিজ জিএফআর। আর কি অর্গানের উপর ইফেক্ট হতে পারে তোমার, হেমাটোলজিক্যাল চেঞ্জেস হবে। এখানে দেখা যায় যে ব্লাড ভলিউমটা ডিক্রিজ করে, হেমাটোক্রিটটা ইনক্রিজ করে। হেমাটোক্রিটটা ইনক্রিজ করে কেন, এটা পরে আসি আমি। তাহলে হেমাটোলজিক্যাল চেঞ্জের মধ্যে ব্লাড ফ্লো ডিক্রিজ করে, হেমাটোক্রিট ইনক্রিজ করে। আমি লিভারের যখন জায়গায় যাব তখন লিভার তোমার যে এনজাইমগুলো আছে ওখানে ইনক্রিজ করে, ওইটাই আসবো। তাহলে ব্লাড ফ্লো ডিক্রিজ, হেমাটোক্রিট ইনক্রিজ। ইউজুয়ালি দেখা যায় যে ব্লাড ফ্লো ইনক্রিজ ইন নর্মাল প্রেগনেন্সি, but volume expansion does not occur in severe preeclampsia due to generalized vasoconstriction and capillary leakage. Leakage হলে কি হয়, দেখা যায় যে তোমার ইন্ট্রাভাস্কুলার ফ্লুইডটা কি হয়, হোস্ট আউট ইন দ্য এক্সট্রাভাস্কুলার স্পেস, তোমাদের ফিজিওলজি। যার জন্য কিন্তু এখানে একটা ইন্ট্রাভাস্কুলার কি ডিহাইড্রেশন, এক্সট্রাভাস্কুলার ওভারহাইড্রেশন একটা কথা বলে তোমার প্রেগনেন্সিতে, ইন্ট্রাভাস্কুলার ডিহাইড্রেশন, এক্সট্রাভাস্কুলার ওভারহাইড্রেশন। আচ্ছা, কোয়াগুলেশন কি অ্যাবনর্মালিটিস হয় এখানে, তোমার প্লেটলেট কাউন্ট ডিক্রিজ করে, ফিব্রিনোজেন ডিক্রিজ করে, কিন্তু ইনক্রিজ করে কি ফিব্রিনেকটিন, ডিডাইমার এবং থ্রম্বিন লেভেল। আর একটা পয়েন্ট আছে ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, যেটা একটু আগেই বললাম। যেহেতু তোমার প্রিএক্লাম্পসিয়াতে কি হয়, সল্ট রিটেনশন হয়, যার জন্য রিটেনশন ইজ লাইকলি ডিউ টু রেনাল ভেসোকনস্ট্রিকশন, যার জন্য রিডিউস জিএফআর। যার জন্য রিডিউস জিএফআর এর জন্য কি হবে, তোমার এক্সট্রাভাস্কুলার কি হবে, ফ্লুইড ভলিউম একটু আগে বললাম এটা ইনক্রিজ করে। নেট ইফেক্ট কি তোমাদের বললাম তো, ইন্ট্রাভাস্কুলার ডিহাইড্রেশন, এক্সট্রাভাস্কুলার ওভারহাইড্রেশন। বুঝতে পারছো জিনিসটা? Yes, ma'am. এই কথাটা মনে রাখবে যে ইন্ট্রাভাস্কুলার ডিহাইড্রেশন, এক্সট্রাভাস্কুলার ওভারহাইড্রেশন, যার জন্য যে ইডিমাটা হয়। তোমাদের সব বইয়ের কথা, বইয়ের বাইরেই কিছু না কিন্তু। এখন লিভারের কি হয়, লিভারে দেখা যায় যে সাবক্যাপসুলার হেমোরেজ হয়, পেরিপোর্টাল হেমোরেজিক নেক্রোসিসও হয়ে যায়, যার জন্য কি ডেভেলপ করে, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসবে হেলথ সিনড্রোম। হেলথ সিনড্রোম কিন্তু পরীক্ষাতে তোমাদের শর্ট নোটও আসে। বুঝতে পারছো? ম্যাম হেলথ সিনড্রোমটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। হেলথ সিনড্রোম দেখা যায় যে তোমার এই সিনড্রোমটা অ্যাবাউট তোমার সিভিয়ার প্রিএক্লাম্পসিয়াতে 10% কেসে কিন্তু হেলথ সিনড্রোম পাওয়া যায়, অনেক কিন্তু 10% মানে অনেক। সিভিয়ার প্রিএক্লাম্পসিয়াতে 10% কেসে হেলথ সিনড্রোম পাওয়া যায়। হেল্প মানে তোমরা জানো যে হেমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইম, লো প্লেটলেট কাউন্ট, হেমোলাইসিস হয়, এলিভেটেড লিভার এনজাইম, লো প্লেটলেট কাউন্ট, যার জন্য তোমার লিভার ফাংশন টেস্ট আমরা করি না। এখানে তোমার ওই যে লিভার যে এনজাইম গুলো করে এসটি, এলটি, এলডিএইচ, এগুলো লেভেলটা তোমার বেড়ে যায়। এই সিনড্রোমটা তোমার কিভাবে ম্যানিফেস্ট করবে, পেশেন্ট সাধারণত ইউজুয়ালি প্রেগন্যান্সি তো থাকবে, প্রিএক্লাম্পসিয়া থাকবে, এখানে কমপ্লেন করে কি নোশিয়া, ভমিটিং, ইপিগ্যাস্ট্রিক পেন অথবা হাইপোকন্ড্রিয়াকের রিজনে পেনের কথা বলতে পারে। আর সাথে আমরা যখন ইনভেস্টিগেশন করি তোমার যে হেমাটোলজিক্যাল যে প্যারামিটার গুলা, বায়োকেমিক্যাল যে প্যারামিটার গুলা, এগুলা আমরা বুঝি হেমাটোক্রিট ভ্যালুটা তোমার ইনক্রিজ করবে, তারপর যে লিভার ফাংশন টেস্ট গুলো এগুলো ইনক্রিজ করবে। তাহলে হেড সিনড্রোমটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা শর্ট নোটটা সুন্দর করে পড়ে নিবে।
আচ্ছা, আর কোন অর্গানের উপর ইফেক্ট করে? প্রিএক্লাম্পসিয়াতে ব্রেনের উপর। ব্রেনে দেখা যায় যে সেরিব্রাল ইডিমা হয়, নেক্রোসিস হতে পারে, ইনফাকশন হতে পারে। এগুলো আমরা সিমটম দিয়ে বুঝি। অনেক পেশেন্ট আসবে, দেখো যে কি বলবে, হেডেক বলে, ব্লাইন্ডনেসও বলে, ব্লারিং ভিশন বলে, তাহলে বুঝবে যে এখানে ব্রেনে ইনভলভমেন্ট হয়ে গেছে। আর কিছু কিছু ক্ষেত্রে আই ইনভলভমেন্ট হয়। আই ইনভলভমেন্ট এখানেও কিন্তু একটা জিনিস আছে যে স্পাজম, যেহেতু ভেসোকনস্ট্রিক্টর মানে কি গোটা বডিতেই ভেসোকনস্ট্রিকশন হয়, যার জন্য রেটিনাল ভেসেলও তোমার স্পাজম হয় এবং রেটিনাল ইনফাকশন হয়ে যায়। এখান থেকেও কিন্তু পেশেন্টের ব্লাইন্ডনেস হতে পারে। আর লাংসে কি হয়? লাংসে তোমার পালমোনারি ইডিমা, এখানেও তোমার ভেসোকনস্ট্রিকশন হয়ে এক্সট্রাভাস্কুলার ফ্লুইডটা বের হয়ে তোমার পালমোনারি ইডিমা হয়। হার্টে কিছু চেঞ্জ হয়, সাব এন্ডোথেলিয়াল হেমোরেজ। তো তোমার অনেকগুলো অর্গানের উপর, 8-10টা অর্গানের উপর ইফেক্ট হয়, তবে মেন কয়েকটা মনে রাখলেই হবে। এখন ক্লাসিফিকেশন অফ প্রিএক্লাম্পসিয়া, এটা তোমরা জানো, আমি একটু দ্রুত যাই কারণ তোমাদের এটা টাইম পার হয়ে বন্ধ হয়ে যাবে। ক্লাসিফিকেশন অফ প্রিএক্লাম্পসিয়া আমরা জানি যে মাইল্ড, সিভিয়ার। মাইল্ডটা কাকে বলি? যখন সাস্টেন রেজড অফ ব্লাড প্রেশার যাবে 140/90 মিলিমিটার মার্কারি কি or more, 140/90 millimeter of mercury or more, but less than 160/110 millimeter of mercury. ব্লাড প্রেশারটা এটা থাকবে। আর কি থাকবে? মাইল্ডে প্রোটিনিউরিয়া থাকবে। প্রোটিনিউরিয়াটা দেখা যায় যে 300 মিলিগ্রাম পার লিটার থাকে এখানে, এটাকে আমরা মাইল্ড বলি। আর সিভিয়ার কোনটাকে বলি? যখন ব্লাড প্রেশার 160/100 মিলিমিটার অফ মার্কারি অর মোর। আর এই যে ব্লাড প্রেশারটা আমরা কখন বলি? আমরা যখন ডেফিনেশনে যাব তখন বলবো যে এই ব্লাড প্রেশারটা অ্যাটলিস্ট 2 সিটিং এ 6 আওয়ার অ্যাপার্টে কিন্তু এই প্রেশারটা থাকতে হবে। তুমি একটা রেকর্ডে যদি পাও তাহলে কিন্তু আমরা বলি না প্রিএক্লাম্পসিয়া। দুইটা রিডিং থাকতে হবে 6 আওয়ার্স অ্যাপার্ট। তাহলে সিভিয়ারের ব্লাড প্রেশারটা কত হবে শুনলে, মাইল্ডের কত শুনলে। এবং সিভিয়ার প্রিএক্লাম্পসিয়াতে প্রোটিনুরিয়া ইউজুয়ালি দেখা যায় যে মোর দেন 2 গ্রাম ইন 24 আওয়ার্স ইউরিনারি প্রোটিন। আর এখানে আদার কিছু সিমটম থাকবে। তোমার মাইল্ডে প্রোটিনিউরিয়া থাকলো, সাথে কি থাকলো? ব্লাড প্রেশার থাকলো। সিভিয়ারে প্রোটিনিউরিয়া, ব্লাড প্রেশার বেশি থাকলো, সাথে কিছু আদার সিমটম যেমন অলিগিউরিয়া থাকতে পারে। অলিগিউরিয়া মানে কি? মোর দেন না লেস দেন ইউরিন আউটপুট? হ্যাঁ, লেস দেন 500 ml। কোনো কোনো বই 400 বলছে, কিন্তু 500 বললেও কোনো সমস্যা নাই, 500 অর লেস। তাহলে আদার সিমটমের মধ্যে একটা থাকবে অলিগিউরিয়া। আর কি কি থাকতে পারে? আমি একটু আগে বলছি যে তোমার হেডেক থাকতে পারে, ভিজুয়াল ডিস্টারবেন্স থাকতে পারে, ইপিগ্যাস্ট্রিক পেন থাকতে পারে, তারপর কি ভমিটিং থাকতে পারে, ব্লারিং ভিশন, ব্লাইন্ডনেস থাকতে পারে। আর পেশেন্ট কিছু রিপোর্ট সাথে করেও আসতে পারে যে তার দেখা যায় যে সিরাম ক্রিয়েটিনিন বেড়ে আসছে, তারপর লিভার ফাংশন টেস্ট বেড়ে আসছে, যেগুলো অলরেডি বলা হয়ে গেছে তোমাদের। তাহলে হেলথ সিভিয়ারের বেলায় এই আদার জিনিসগুলো নিয়েও আসতে পারে। এখন আসলে তোমার ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে প্রিএক্লাম্পসিয়া, এটা কিন্তু সিভিয়ার মাইল্ড কোনোটা ভাগ না। তুমি যদি একটা ক্লিনিক্যাল ফিচার আসো, পেশেন্টের কি প্রোফাইল থাকবে? আমি প্রথমে বলছি যে প্রাইমি গ্র্যাভিডা, পেশেন্টের দেখা যায় যে পেশেন্টটা এই যে প্রিএক্লাম্পসিয়া, আমরা তো বলছি যে ওভারঅল ইনসিডেন্স 10, যে প্রিএক্লাম্পসিয়া তার 10% পেশেন্ট কি প্রাইমারি গ্র্যাভিডা, 5% মাল্টিগ্র্যাভিডা। এখন আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে, এইগুলো যদি আবার স্টাডি করে দেখা যায় যে এই প্রাইমারি গ্র্যাভিড যদি শুধু প্রাইমারি গ্র্যাভিড নিয়ে আমরা যদি কোনো স্টাডি করে থাকি, এটা স্টাডি অলরেডি করা আছে, তাদের 70%ই দেখা যায় যে আছে ডেভেলপ করে প্রিএক্লাম্পসিয়া। এছাড়া মাল্টিপল প্রেগনেন্সি, পলিহাইড্রামিওস, তারপর ডায়াবেটিস, এগুলো তো বলছি, ফ্যামিলি হিস্ট্রি, এগুলো পেশেন্টের প্রোফাইল। আচ্ছা, পেশেন্টের সিমটম কি থাকবে? 50% দেখা যায় যে অ্যাসিমটোমেটিক থাকে। কিছু কিছু পেশেন্ট কিছু সিমটম নিয়ে আসে, যেমন তোমার সোয়েলিং থাকে, অ্যাঙ্কেল জয়েন্টে সোয়েলিং। কিছু কিছু এডুকেটেড পার্সন থাকে বলতে পারে যে সে প্রেশার বেশি। তাহলে কি থাকবে? অ্যাসিমটোমেটিক থাকবে 50% কেসে। আদার সিমটমের মধ্যে কি থাকবে? যে পা ফুলে যায়। এটা যদি আমি ভালো করে হিস্ট্রি নিই, দেখা যায় যে অনেকের পা ফুলে রাত্রে বেড রেস্ট এটা কমে যায়। কিন্তু এই প্রিএক্লাম্পসিয়ার বেলায় একটা জিনিস যে আপনার সারা রাতে বেড রেস্টে থাকার পরেও সকালে কি পা ফোলা থাকে কিনা, দেখা যাচ্ছে যে এটা ডায়াগনস্টিক একটা পয়েন্ট। যদি 12 আওয়ার্স বেড রেস্ট নেওয়ার পরেও যদি পা ফোলা থাকে, তাহলে তোমার মাথার মধ্যে থাকবে যে এটা প্রিএক্লাম্পসিয়া হওয়ার সম্ভাবনা বেশি। আর অ্যালার্মিং কিছু সিমটম আছে। তোমার কাছে সব পেশেন্ট একই রকম যে আসবে তা না।
অ্যালার্মিং কিছু সিমটম নিয়ে আসতে পারে, যেগুলা এটা বলা হয়ে গেছে, হেডেক, ভিজুয়াল ডিস্টারবেন্স, তোমার ডিক্রিজ ইউরিনারি আউটপুট, ইপিগ্যাস্ট্রিক পেন, সবগুলাই যে জিনিস পড়ানো যেগুলো প্যাথোলজি সেই একই জিনিস কিন্তু বারবার একবার বুঝে পড়লে কিন্তু তোমার সবই দেখবা যে পড়া হয়ে গেছে। আয়ের সিমটম নিয়ে আসতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতে পারে। রেসপিরেটরি ডিস্ট্রেস কখন নিয়ে আসে? পালমোনারি এডিমা, এটা কিন্তু খুবই খারাপ। আচ্ছা, সাইনের মধ্যে তুমি কি পাবে? যখন একটা পেশেন্ট তোমার কাছে আসবে, তুমি এইগুলা তুমি হিস্ট্রি নিলে, তুমি তার মুখে শুনলে, এখন তুমি এক্সামিনেশন করে কি পাবে? তোমার কাছে একটা যদি পেশেন্ট রেগুলার এক্সামিনেশনে আসে, ওইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা প্রতি মাসে ওয়েট নিতে বলি না, এটা ওর কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। যদি ওয়েট গেন যদি এক মাসে মোর দেন 5 পাউন্ড হয়ে যায়, কিংবা এক সপ্তাহে যদি কখনো মোর দেন 1 পাউন্ড হয়ে যায়, এটা একটা মাথার মধ্যে থাকবে, এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট পয়েন্ট। তাহলে একটা অ্যাবনর্মাল ওয়েট গেন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর একটা ইডিমা, ইডিমার কথা বলছি যে বেড থেকে রাইজিং হওয়ার পরও যদি ইডিমা থাকে, অথবা কোনো পেশেন্ট ইডিমা নিয়ে আসতে পারে কোথায়? ফেসে ইডিমা নিয়ে আসতে পারে অ্যাবডোমেনে, ভালভাল রিজনে, অথবা অ্যানাসার্কা। একটা কথা বলে, অ্যানাসার্কা মিন্স ইডিমা হোল বডিতে যখন ইডিমা থাকে তখন আমরা তাকে বলি অ্যানাসার্কা। তাহলে সাইনের মধ্যে আমরা এই জিনিসগুলা পেতে পারি। আর কি পাই? এরপরে আসো, আমরা কি পাই? হাইপারটেনশন পাই না? হাইপারটেনশন, তোমরা কথা বলো না কেন? কথা না বললে বুঝবো না তো এই জুবের ইয়েতে। শুনতে জি পাও? ম্যাম, শুনতে হ্যাঁ, পাচ্ছি তোমরা ম্যাম। ইয়েস না বলতে থাকবা সারাক্ষণ। তাহলে একটা পেশেন্টের সাইনের মধ্যে অ্যাবনর্মাল ওয়েট গেইন, একটা এডিমা, আর একটা হাইপারটেনশন মোস্ট ইম্পর্টেন্ট। জি, হাইপারটেনশনের মধ্যে তো আমি বলছি যে হাইপারটেনশনটা কেমন পাবা, কোনটাকে মাইল্ডের মধ্যে ফেলবো, কোনটাকে আমি সিভিয়ারের মধ্যে ফেলবো। একটা আছে যে হাইপারটেনশন, দেখবে যে পেশেন্ট আগে কি পেশেন্টের হাইপারটেনশন ছিলই না তার, এখন যদি আমি দেখি যে আপনার 20 উইকসে হাইপারটেনশন পেলাম, এখানে কিন্তু আমার মাথার মধ্যে রাখতে হবে এটা, যে এটা কি জেস্টেশনাল হাইপারটেনশন। প্রোটিনেরও যখন সাথে থাকবে তখন তো আমরা প্রি এক্লাম্পসিয়া বলবোই। আর অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে গেলে আমরা কি পেতে পারি? অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে গেলে যদি ক্রনিক প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি থাকে, এই ক্ষেত্রে কিন্তু অ্যাবডোমিনালের কি লাইকার ভলিউমটা কমে যায়, বাচ্চা আইউজিআর হয়ে যায়। তারপর তুমি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলে অ্যাবডোমিনাল স্কিনের মধ্যে অনেক সময় ইডিমা পাওয়া যায়, অনেক সময় কি ম্যাক্সিমাম সময়ই পাওয়া যায়। তাহলে পার অ্যাবডোমিনাল হাইট আমি যদি দেখি, তাহলে যদি আইউজিআর থাকে, স্ক্যান্টি লাইকার থাকে, হাইটটা আমি কম পাবো। লাইকার কম থাকে কি ফিটাল পার্টটা ইজিলি প্যালপেবল পাবো। আর কি পাবো আমি এখানে? সিম্পাসিভ ফান্ডাল হাইট দেখলেও এটা কম পাবো। সবকিছু একটার সাথে আর একটা রিলেশন আছে, কিন্তু একটা সিকোয়েন্স আছে, কিন্তু প্রি এক্লাম্পসিয়ার একটা সিকোয়েন্স আছে। একটা র্যাপিড ওয়েট গেইন দেখা যায়, তারপর কি ভিজিবল এডিমা, হাইপারটেনশন, প্রোটিনিউরিয়া। এই সিকোয়েন্স ইউজুয়ালি এই সিকোয়েন্সে পাওয়া যায়। ইউজুয়ালি সবসময় যে সিকোয়েন্স মেনটেন করবে তা না। যদি তোমাকে কেউ কোশ্চেন করে ভাইবা বোর্ডে যে সিকোয়েন্সটা বলো, যে কোন সিমটমের পরে কোন সিমটমটা আসে, তাহলে তোমরা বলবা যে র্যাপিড ওয়েট গেইন, ভিজিবল এডিমা, হাইপারটেনশন, দেন প্রোটিনিউরিয়া। তাহলে তোমার গেল এখানে পেশেন্ট প্রোফাইল গেল, এখানে সিমটম কি, সাইন কি আসলো। এখন আসো তুমি ইনভেস্টিগেশনে। এখানে প্রথম ইনভেস্টিগেশনে আমরা করি ইউরিনে আমরা প্রোটিনিউরিয়া পাই। আমরা ইউজুয়ালি করি কিন্তু 24 আওয়ার্স ইউরিনারি প্রোটিন করা সবচেয়ে বেস্ট। আমরা যখন পেশেন্ট ভর্তি হয় তখন তোমাদের যখন পরীক্ষার সময় তোমরা বেড সাইড কিন্তু প্রোটিনটা করবা। আচ্ছা, 24 আওয়ার্স ইউরিনার যখন ভর্তি থাকে 24 আওয়ার্স ইউরিনার প্রোটিন করাটা সহজ, কিন্তু ওটা তোমাদের পরীক্ষার সময় মুখে বলবা, কিন্তু করতে হবে প্র্যাকটিক্যালি বেড সাইড ইউরিনারি প্রোটিনটা করবা, হিট কোয়াগুলেশন টেস্ট যেটা। আচ্ছা, প্রেজেন্স অফ প্রোটিন 24 আওয়ার্স ইউরিনে যখন তোমার 300 মোর দেন 300 কি হবে মিলিগ্রাম হবে, অ্যাটলিস্ট কিন্তু এটা আমরা বলি কি 2 র্যান্ডম ক্লিন ক্যাশ ইউরিন স্যাম্পল 4 আওয়ার্স অ্যাপার্ট। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক পয়েন্ট, যেটা অবশ্যই এটা কি প্রি এক্লাম্পসিয়া। তারপর আমরা ক্লাসিফিকেশনে কতটুকু দিয়ে মাইল্ডের মধ্যে যাব, সিভিয়ারে সেটা যাব। তাহলে ইনভেস্টিগেশনে তোমরা ফার্স্ট ইউরিনের মধ্যে আরেকটা জিনিস সবাই বলে না, ট্রেস প্রোটিন বলে, ট্রেস 1+, 2+, 3+, 4+, এটা তোমরা জানো? এটা কিন্তু ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে, কিংবা রিটেনেও লেখা লাগতে পারে। না জানো ম্যাম, এটা বলবেন।
এটা জানো না? না, বই আছে কিন্তু, সব কিন্তু আমার বইয়ের কথা। বই পড়বা, তোমরা বই পড়া নেই, 2 দিন পর পরীক্ষা। তোমরা বসে বসে আসো, ভাবো না তোমাদের পরীক্ষা পিছাতে, তোমাদের পরীক্ষা নভেম্বরে হবে। আচ্ছা, ট্রেস মানে 0.1 গ্রাম পার লিটার। 1 প্লাস কখন বলি? 0.3 গ্রাম পার লিটার। 2 প্লাস কখন বলি? 1 গ্রাম পার লিটার। 3 প্লাস বলি 3 গ্রাম পার লিটার। 4 প্লাস কখন বলি? 10 গ্রাম পার লিটার অর মোর। আচ্ছা, ইনভেস্টিগেশনের মধ্যে তাহলে আসলো একটা, এটা ইউরিন শেষ হলো। তারপরে আসি আমি ব্লাড ভ্যালু। আগে কিন্তু তোমার প্যাথোফিজিওলজির মধ্যে পড়ানো হয়ে গেছে। তাহলে হিমোগ্লোবিন এটা এলিভেটেড করবে, হিমো কনসেন্ট্রেশন হয় এখানে, হিমোগ্লোবিনটা বাড়বে। হিমাটোক্রিটও এখানে ইউজুয়ালি এলিভেটেড করে। তারপর কোয়াগুলেশন প্রোফাইল অলরেডি বলে ফেলছি, কিন্তু কোনটা বাড়ে কোনটা কমে বলছি না। প্লেটলেটটা কমে, ফিব্রিনোজেন কমে, প্রথম দিন ইনক্রিজ করে। পার্শিয়াল, একটা বলে পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, এটা ইনক্রিজ করে। ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট, এটা ইনক্রিজ করে। আর কি ইনভেস্টিগেশন করবো আমরা? রেনাল ফাংশন। রেনাল ফাংশনের মধ্যে কি কি করি? সিরাম ইউরিক অ্যাসিড মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইনক্রিজ করে। সিরাম ক্রিয়েটিনিন, এটাও মেবি ইনক্রিজ, সবসময় যে ইনক্রিজ করবে তা না, কিন্তু ইউরিক অ্যাসিডটা কিন্তু ইনক্রিজ করে। আর সিরাম ক্রিয়েটিনিন মেবি ইনক্রিজড। ব্লাড ইউরিয়া কখনো নর্মাল থাকে, কখনো ইনক্রিজ করে। তাহলে ক্রিয়েটিনিন, ইউরিয়া এটা নর্মালও থাকতে পারে, ইনক্রিজও করতে পারে, কিন্তু সিরাম ইউরিক অ্যাসিডটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ইনক্রিজ করবে। শুনতে পাও? জি ম্যাম। Yes, ma'am. লিভার ফাংশন টেস্ট কয় মিনিট যে আছে বুঝতে পারছি না। আর কয় মিনিট আছে দেখো তো, এত বড় লেকচার এটা। দুই, এর সাথে এক্লামশিয়া আছে। টাইম শেষ হয়ে আসলে উপরে লেখা হতো 10 মিনিট এরকম হবে। ও শোনো, টাইম শেষ হলে অফ হয়ে যাব আমি, আর বাদ বাকি লেকচার আবার সামনের দিন হবে, বুঝছো? কারণ এটা একদিনে কখনোই শেষ হবে না। যেখানে অফ হবে তোমরা আমাকে পার্সেন্টেজটা পাঠিয়ে দিবে। তাহলে তোমার লিভার ফাংশন টেস্ট এর আগে বলছি কোনটা কোনটা বাড়বে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট আলট্রাসোনোগ্রাম। আলট্রাসোনোগ্রামে কি দেখবে তুমি? ফিটাল গ্রোথ দেখবে, জেস্টেশনাল এজটা দেখবে, অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্সটা দেখবে, বায়োফিজিক্যাল প্রোফাইল। হ্যাঁ, বায়োফিজিক্যাল প্রোফাইলটা সুন্দর করে বই থেকে পড়বে, এটা শর্ট নোটও আসে। এর মধ্যে কি কি পয়েন্ট আছে, স্কোরিং কি, সব জানতে হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কি, আমরা আম্বিলিকাল আর্টারির ওই যে ডপলার স্টাডি করি না, এটা হয়। তাহলে আলট্রাসাউন্ডটা মোস্ট ইম্পর্টেন্ট। এর মধ্যে ফিটাল গ্রোথ, জেস্টেশনাল এজ পাই, অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্সটা পাই, বায়োফিজিক্যাল প্রোফাইল পাই, আর আমরা ডপলার স্টাডির রিপোর্টটা পাই। তাহলে ইনভেস্টিগেশন গুলো হয়ে গেল না? এখন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ প্রিএক্লাম্পসিয়া। তাহলে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া প্রিএক্লাম্পসিয়া এটা সহজ। হাইপারটেনশন একটা থাকতে হবে, আর একটা কি? প্রোটিনিউরিয়া। হাইপারটেনশন কোনটা হলো মাইল্ড, কোনটা হলো সিভিয়ার, এটা বলছি না আগেই। 140/90 millimeter mercury or more to separate occasion বলছি at least 6 hours apart after 20 weeks of gestation। আরেকটা সংজ্ঞা আছে, বলে কি, যদি আমরা নন কারো কোনো একটা পেশেন্ট এডুকেটেড পারসন থাকলে আগে থাকতে প্রেশার, এমনি নর্মাল প্রেশারও দেখে না মানুষ, নর্মাল প্রেশার যদি কারো জানা থাকে, তাহলে তার সিস্টোলিক ব্লাড প্রেশার যদি তোমার 30 মিলিমিটার অর মোর হয় এবং ডায়াস্টোলিক আগে যা ছিল তার থেকে যদি 15 মিলিমিটার অর মোর হয়, তখনই আমি বলবো এটাকে তার হাইপারটেনশন। কিন্তু এইসব কেস 100টাতে একটা পাবা। আর প্রোটিনিউরিয়া তো বলছি, প্রোটিনিউরিয়া যখন 0.3 গ্রাম ইন 24 আওয়ার্স ইউরিনে পাবো আমি, অথবা কি একটা বলছি না 2 প্লাস, অথবা বলে 1 গ্রাম, হ্যাঁ, তখন এটাকে সিগনিফিকেন্ট বলবো। আর আদার সিমটম কি পেতে পারি, যেটা আগে বলা আছে, অলিগোরিয়া পেতে পারি, সিরাম ক্রিয়েটিনিন বেশি পেতে পারি, ইম্পেয়ার্ড লিভার ফাংশন টেস্ট, থ্রোম্বোসাইটোপেনিয়া, হ্যাঁ, ইডিমা, এগুলা। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হাইপারটেনশন, প্রোটিনের, এই দুইটা ভুল করা যাবে না। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসতে পারে না, এইসব সিমটম নিয়ে আসলো, কিন্তু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস তো এটা অন্য কারণে তো হতে পারে। তখন তোমাকে এটা বলতে হবে, যে তোমাকে ক্লিয়ারিফাই করে বলতে হবে যে এটা এটা না। যেমন ক্রনিক হাইপারটেনশন হতে পারে, ক্রনিক রেনাল ডিজিজ তার থাকতে পারে, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম থাকতে পারে। তাহলে তুমি কিভাবে এটা ডিফারেন্সিয়েট করবে সেটা তোমাকে জানতে হবে। কিন্তু ক্রনিক হাইপারটেনশন থাকলে তোমাকে বলতে হবে যে আগে থাকতে হিস্ট্রি অফ হাইপারটেনশন তার ছিল, বিফোর 28 উইকস সে আগে এটা আসছিল। ক্রনিক রেনাল ডিজিজ বলতে তার আগে রেনাল ডিজিজ ছিল। এভাবে তোমাকে একটা দুইটা পয়েন্ট হলেও তোমার জানতে হবে। এটা আরো আছে, কিন্তু কিভাবে তুমি ডিফারেন্সিয়েট করবে এটা কমই আসে, তারপরে তোমরা জেনে নিও। আর স্ক্রিনিং টেস্ট ফর প্রেডিকশন অফ প্রিএক্লাম্পসিয়া একটা বলে, এটা কিন্তু অনেক সময় রিটেনে আসে, স্ক্রিনিং টেস্ট ফর প্রেডিকশন অফ প্রিএক্লাম্পসিয়া।
তাহলে একটা পেশেন্ট যখন তোমার কাছে আসবে তখন হিস্ট্রি থেকে স্ক্রিনিং আউট হয়ে যায় না? কি একটা প্রাইমারি গ্র্যাভিড পেশেন্টের হতে পারে হিস্ট্রি আছে যে সে প্রাইমারি গ্র্যাভিড, আর একটা হিস্ট্রি অফ প্রিএক্লাম্পসিয়া, তার আর একটা ফ্যামিলি হিস্ট্রি আছে, আর একটা হিস্ট্রি অফ হাইপারটেনশন। তাহলে আমরা আগে প্রেডিক্ট করবো যে এর প্রিএক্লাম্পসিয়া হতে পারে। এক্সামিনেশন করে কি পাবো আমি? এক্সামিনেশন করে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যদি সেকেন্ড ট্রাইমেস্টার একটা মিন আর্টেরিয়াল প্রেশার বলে না, প্রেশার কত রকম আছে, সিস্টোলিক ডায়াস্টোলিক, কি তোমরা ভুলে গেলে এটা? প্রেশার। হ্যাঁ, তাহলে তোমার মিন আর্টারিয়াল প্রেশার যদি সেকেন্ড ট্রাইমেস্টারে যদি দেখা যায় যে 90 মিলিমিটার মার্কার আর মোর, আমরা যদি মিন আর্টারিয়াল প্রেশার কি করে বের করে, সিস্টোলিক ডায়াস্টোলিক পালস প্রেশার মেন প্রেশার, তাহলে ওই যে মিন আর্টারিয়াল প্রেশারের একটা ফর্মুলা আছে না, ফর্মুলা অনুযায়ী মিন আর্টারিয়াল প্রেশার বের করে। মিন আর্টারিয়াল প্রেশার যদি তোমার 90 মিলিমিটার মার্কারে আর মোর হয়, তাহলে we predict the onset of preeclampsia। আর স্ক্রিনিং টেস্টের মধ্যে একটা ইনভেস্টিগেশন, আমরা তো পেশেন্ট আসলে ইনভেস্টিগেশন করতে দেই না। আমার যদি সন্দেহজনক মনে হয় তখন 18 to 22 উইকস এর মধ্যে যদি পেশেন্ট আগে থাকতে আসলে তখন নর্মাল আছে, কিন্তু সে যেহেতু প্রাইমারি, আমি কিন্তু এই সময়ের মধ্যে একটা ডপলার স্টাডি, আল্ট্রাসাউন্ড দিলে ডপলার স্টাডি সহ দিব। দেখা যাবে যে সেখানে ইনক্রিজ করে তোমার রেজিস্ট্যান্সটা ইন্ডেক্স করে ব্লাড ফ্লো, তারপর তোমার আর্লি ডায়াস্টোলিক নস পাওয়া যেতে পারে। তখনই তোমাকে বুঝতে হবে যে এখানে অ্যাবনর্মাল প্রেজেন্টেশন হচ্ছে। আর যদি রিভার্স ডায়াস্টোলিক ফ্লো কখনো পাও, তাহলে তোমাকে রিভার্স ডায়াস্টোলিক ফ্লো কার পাই আমরা, ইউটেরাইন আর্টারির পাই, তাহলে তোমাকে বুঝতে হবে যে এটা পোর পেরিনেটাল আউটকাম। 2-3টা পয়েন্ট জানা থাকলেই হবে। একটা হচ্ছে ইনক্রিজ রেজিস্ট্যান্স ইন্ডেক্স, আর্লি, এটা যারা অনেক ভালো পারবে তাদের ভাইভাতে ধরা হবে, তবে পরীক্ষার সময় আসলে তোমরা লিখতে পারলে এটা অনেক নাম্বার পাবে। আর্লি ডায়াস্টোলিক নস পেতে পারো, আর একটা রিভার্স মানে উল্টা ডায়াস্টোলিক ফ্লো, ওটা বেশি খারাপ। ম্যানেজমেন্ট আসো, যে কোনো জিনিসের ম্যানেজমেন্টটা তোমাদের আমি আগেই বলছি যে প্রিভেনশন অফ কি, সেই ডিজিজের প্রিভেনশন বলছি না তোমরা শুনছো? হ্যাঁ, তাহলে তোমার যে কোনো ডিজিজের একটা প্রিভেনশন আর ডেফিনেটিভ ট্রিটমেন্ট, প্রত্যেকটা এটা রিটেনেও লিখবা, ভাইভাতে বলবো প্রিভেনশন আর ডেফিনেটিভ ট্রিটমেন্ট। প্রিভেনশন কিভাবে করা যায় প্রিএক্লাম্পসিয়া? একটা নাম্বার 1 রেগুলার অ্যান্টিনেটাল চেকআপ, যদি আমি রেগুলার অ্যান্টিনেটাল চেকআপ করি তাহলে কিন্তু প্রিভেনশন করতে পারি ফর আর্লি ডিটেকশন অফ র্যাপিড ওয়েট গেইন এবং টেন্ডেন্সি টু রাইজ বিপি। আমি প্রথমে এটা ডায়াগনোসিস করে ফেলতে পারবো। তাহলে আর কিভাবে প্রিভেনশন করতে পারি আমি, যাদের এই যে তোমার হিস্ট্রি থাকে, প্রাইমারি ফ্যামিলি হিস্ট্রি আছে, প্রিভিয়াস হিস্ট্রি অফ প্রিএক্লাম্পসিয়া, সেসব পেশেন্টের আমরা কি করব, রেনাল ব্লাড ফ্লো বেড রেস্ট দিব। বেড রেস্ট আমরা কেন, এমনি নর্মাল পেশেন্টেরও কিন্তু দিই। রেনাল ব্লাড ফ্লো ইনক্রিজ করে, ইউটেরাইন আর্টারিয়াল ফ্লো ইনক্রিজ করে, যার জন্য ইমপ্রুভ প্লাসেন্টাল পারফিউশন। বেড রেস্টের কেন দেই তারিয়ে। আর একটা রিডিউস বিপি। তাহলে একটা গেল রেগুলার অ্যান্টিনেটাল চেকআপ করলে সবকিছু জিনিস চলে আসবে, তোমার অ্যানিমিয়া, ইডিমা যা কিছু আছে, প্রেশার। আর বেড রেস্ট আমরা থাকতে বলবো, আর ব্যালেন্স ডায়েট খেতে বলবো, রিচ ইন প্রোটিন, এটা কিন্তু রিডিউস করে রিস্কটা। আর একটা কি করব, প্রোহিবিটেড সল্ট ইনটেক, সল্ট খেতে আমরা নিষেধ দিই, অ্যাভয়েড স্মোকিং, আর কিছু ড্রাগ আমরা প্রিভেন্টিভ হিসেবে দিই। তাহলে প্রিভেনশন কিভাবে হলো, রেগুলার এনসি, বেড রেস্ট, ব্যালেন্স ডায়েট, প্রোহিবিটেড সল্ট ইনটেক, অ্যাভয়েড স্মোকিং, আর সাম ড্রাগের মধ্যে আসে একটা লো ডোজ আমরা অ্যাসপিরিন দেই, ইম্পর্টেন্ট। আর ক্যালসিয়াম তো আমরা সব পেশেন্টকেই দেই, এখানে একটু ডোজটা বেশি দেই। এর ভিতরে কিন্তু অনেক পড়া আছে। আবার তোমার এই যে লো ডোজ অ্যাসপিরিন কিভাবে কাজ করে, এগুলো কিন্তু তোমাদের মাথা ঘুরে যাবে এত পড়াতে গেলে। তোমরা শুধু জেনে রাখো যে লো ডোজ অ্যাসপিরিন দেয়, তাহলে প্রিভেন্টিভ কিছু ড্রাগ দিয়ে এক্সাম্পল তোমরা দিয়ে দিবে পরীক্ষার খাতায় আসলে। ড্রাগের মধ্যে তোমার অ্যাসপিরিন দিয়ে দিবে, ক্যালসিয়াম দিয়ে দিবে, হেপারিন দিয়ে দিবে, অ্যান্টি হেপাটাইটিস, যদি হাইপারটেনশন থাকে তাহলে অ্যান্টি হেপাটাইটিস ড্রাগ দেবে। শুধু নামগুলো বললেই হবে তোমাদের। এখন ডেফিনেটিভ ম্যানেজমেন্ট অফ প্রিএক্লাম্পসিয়া, ডেফিনেটিভ ম্যানেজমেন্ট আসলে ডেফিনেটিভ ম্যানেজমেন্ট প্রিএক্লাম্পসিয়া বলতে বোঝায় টার্মিনেশন অফ প্রেগনেন্সি করলেই একমাত্র ক্লিয়ার হবে। কিন্তু যেহেতু এখানে প্রেগনেন্সি মানে কি, সাথে একটা বাচ্চা আছে না, যার জন্য আমাদের অনেক কিছু চিন্তা করতে হয়। শুধু যদি মা হতো, বাচ্চা নাই, তাহলে তার প্রিএক্লাম্পসিয়া হতো না। যার জন্য ডেফিনেটিভ ম্যানেজমেন্ট প্রিএক্লাম্পসিয়া বলে টার্মিনেশন প্রেগনেন্সি। কিন্তু যেহেতু এখানে বাচ্চা সহ আছে, আমাদের অনেক কিছু ফ্যাক্টরের উপর আমাদের ম্যানেজমেন্ট নির্ভর করে। তাহলে
একটা কি টাইমিং অফ ডেলিভারি ডিপেন্ডস আপন সেভারাল ফ্যাক্টর। কি কি এর উপর নির্ভর করে? একটা সিভিয়ারিটি অফ প্রিএক্লাম্পসিয়া, ডিউরেশন অফ প্রেগন্যান্সি, ম্যাটারনাল অ্যান্ড ফিটাল কন্ডিশন। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথার মধ্যে রাখো। তাহলে একটা সিভিয়ারিটি অফ প্রিএক্লাম্পসিয়া, ডিউরেশন অফ প্রেগন্যান্সি, ম্যাটারনাল কন্ডিশন, ফিটাল কন্ডিশন, সার্ভাইকাল স্ট্যাটাস। মনে করো ফিটাস আইডি হয়ে গেছে, তাহলে আর আমার রেখে লাভ হবে? কথা বলো। না ম্যাম। হ্যাঁ, তাহলে টাইমিং অফ ডেলিভারি এই সেভারাল ফ্যাক্টর এগুলোর উপরে নির্ভর করে, এটা তোমাদের জানতে হবে। তাহলে সিভিয়ারিটি অফ প্রিএক্লাম্পসিয়া, ডিউরেশন অফ প্রেগন্যান্সি, ম্যাটারনাল ফিটাল কন্ডিশন, সার্ভাইকাল স্ট্যাটাস। সিভিয়ারিটি অফ প্রিএক্লাম্পসিয়া, একটা দেখা গেল যে সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া ইম্পেন্ডিং, সেখানে আমার বাচ্চা ভালো থাকলেও কতটুকু কি আমি মাকে বাঁচানোর জন্য কিন্তু অনেক কিছু করে ফেলবো। হ্যাঁ, আর ডিউরেশন অফ প্রেগন্যান্সি একটা মাইল্ড প্রিএক্লাম্পসিয়া আছে অথবা সিভিয়ার, কিন্তু মা বাচ্চা সবই ভালো আছে, সেক্ষেত্রে আমি অ্যাডমিট করে আস্তে আস্তে আগাতে থাকবো। সেজন্য এই কয়টা পয়েন্ট তোমাদের জানতে হবে। আমাদের গোল থাকবে কি, অর্থাৎ অবজেক্টিভ কি অফ ট্রিটমেন্টের কি থাকবে, যে আমরা কন্ট্রোল করব হাইপারটেনশনকে, কি জন্য? যাতে সিভিয়ারে প্রোগ্রেস করতে না পারে। 1, 2 প্রিভেনশন অফ কমপ্লিকেশন আর ডেলিভারি অফ হেলদি বেবি, আর কি রেস্টোরেশন অফ হেলথ অফ দ্য মাদার ইন দ্য পিউরপেরিয়াম। তাই আমাদের অবজেক্টিভ থাকতে হবে যে আমরা হাইপারটেনশন কন্ট্রোল করব, কমপ্লিকেশন কন্ট্রোল করব, একটা ভালো বাচ্চা চাই, আমরা ভালো মা চাই, এটা আমাদের অবজেক্টিভ। এখন মাইল্ড প্রিএক্লাম্পসিয়াতে আমি কিভাবে ম্যানেজ করব? আইডিয়ালি আসলে কি, ইন্টারন্যাশনাল যদি তুমি ধরো, তাহলে আইডিয়ালি অল দ্য পেশেন্ট অফ প্রিএক্লাম্পসিয়া শুড বি অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল। কিন্তু আমরা আসলে পারি না, আমাদের দেশে তো অত বেড নাই যে সব পেশেন্টকে আমরা অ্যাডমিট করতে পারবো। কিন্তু আইডিয়াল কিন্তু সবাইকে অ্যাডমিট করা, মাইল্ড হোক সিভিয়ার হোক, হসপিটাল অ্যাডমিশন করা ফর সুপারভিশন অ্যান্ড ট্রিটমেন্ট। আচ্ছা, আমার তো কয় মিনিট আসে না, কত টাইম মনে হয় পার হয়ে যাবে এক্ষুনি। তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, তাহলে মাইল্ড প্রিএক্লাম্পসিয়া আমার মনে হয় টাইম শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাইল্ড প্রিএক্লাম্পসিয়া কি, তাহলে অল পেশেন্ট আমরা আইডিয়ালি আমরা অ্যাডমিট করব। অফ হয়ে গেল ম্যাম? শেষ হয়নি এখনো। আচ্ছা, কয় মিনিট আছে তোমরা দেখতে পাচ্ছ? না ম্যাম, টাইম দেখাচ্ছে না। আমারও তো টাইম দেখাচ্ছে না। আচ্ছা, অফ হয়ে গেলে অফ হয়ে যাবো। হ্যাঁ, তোমাদের কথা শুনতে পাবো না, তোমরা আমাকে মেসেজ দিয়ে দেবা। তাহলে তোমাদের সব পেশেন্ট তোমরা অ্যাডমিট করবে। এখন ট্রিটমেন্ট আমরা কি করবো? তোমরা তো সবকিছু করে আসছো, এখন ট্রিটমেন্ট আসো। এক্সপেক্টেড ট্রিটমেন্ট, আর এক্সপেক্টেড ট্রিটমেন্টের মধ্যে বেড রেস্ট দিয়ে জানি আমরা, হাই প্রোটিন ডায়েট, অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ আমরা কখন দিব? যদি প্রেশার 150/100 মিলিমিটার অফ মার্কারি আর মোর হয়। হ্যাঁ, আর ম্যাটারনাল ফিটাল মনিটরিং, কথা বলতে থাকবা, তাহলে আমি বুঝবো যে লাইনে আসো। তাহলে বেড রেস্ট, হাই প্রোটিন ডায়েট, অ্যান্টিহাইপারটেনসিভ, কখন আমি অ্যান্টিহাইপারটেনসিভ দেবো সেটা জানতে হবে। ম্যাটারনাল ফিটাল মনিটরিং। এবার আসো, ম্যাটারনাল মনিটরিং কিভাবে করবে? হ্যাঁ বলো। জি ম্যাম। শুনতে পাচ্ছ? হ্যাঁ, ম্যাটারনাল মনিটরিং তোমরা কিভাবে করবে? ম্যাটারনাল মনিটরিং, পেশেন্ট অ্যাডমিট থাকলে ডেইলি ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন কি করব, যে আপনার কোনো সিমটম আছে কিনা জিজ্ঞাসা করবো, পেশেন্টের কাছে যাবো যে আপনার কোনো সমস্যা আছে কিনা। সিমটম তো বুঝবে না, কোনো সমস্যা রোগী বলবে যে আমার হেডেক আছে, ভমিটিং আছে, ইপিগ্যাস্ট্রিক পেন দেখতে পাবা। কোনো সিমটম না থাকলে না আমার কোনো সমস্যা নাই, আমি ভালো আছি বলবে। তারপর তুমি কি বিপি তো রেকর্ড করতে থাকবে, ভর্তি থাকলে 4 to 6 আওয়ারলি আমরা বিপি দেখবো, আর ডেইলি ওয়েটটা আমরা দেখবো। ফ্লুইড ইনটেক আউটপুট 4টা মেনটেন করব, আর কি ডেইলি ম্যাম শোনা যাচ্ছে না? এবার শোনা যায়? এবার শোনা যায়? জি জি। আচ্ছা, তাহলে ম্যাটারনাল মনিটরিং এর মধ্যে ওইরকমই পেশেন্টকে ভর্তি রেখে, ওই যে যেমন হিস্ট্রি নেই যে কোনো সমস্যা আছে নাকি এক্সামিনেশন করলাম, ইনভেস্টিগেশনের মধ্যে আমরা ইউরিনটা করব। আর কি করব, যেহেতু পেশেন্ট ভর্তি আছে ইউরিন কি করব কিন্তু জানোই। আর আমরা যদি সিভিয়ার হলে আমরা কিন্তু একটা অপথলমোস্কোপিক এক্সামিনেশন করা উচিত, সিভিয়ার না হলে মাইল্ড হলেও একটু করা উচিত, এটা লিখবা। আর ফিটাল মনিটরিং কি করব আমরা? ডেইলি একটা কি কাউন্ট, এটা তোমরা জানো। তারপরে এক্সামিনেশন করলে আমরা কি করব? একটা সিম্পল সেফ হ্যান্ডল হাইট আমরা দেখি, সাইজ অফ দ্য বেবি দেখি, লাইকার ভলিউম দেখলেই বোঝা যায়, ফিটাল হার্ট সাউন্ড দেখি, আর সিটিজি করব। আমাদের কিন্তু সিটিজি মেশিন এসে গেছে, তোমরা জানো? জি ম্যাম। জানো সিটিজি মেশিন এখন আমাদের চলে আসছে? না ম্যাডাম।
জানো না তোমরা যে এই এই শেষ মুহূর্তে চলে আসছে, জাস্ট এই করোনা শুরু হবে সেই সময় আসছে, কিন্তু এবার তোমরা দেখতে পাবে সিটিজি। আচ্ছা, তাহলে সিটিজি করবো আমরা, উইকলি আল্ট্রাসোনোগ্রাম করবো। আল্ট্রাসোনোগ্রামের মধ্যে কি কি করবো তোমরা জানোই, যে আল্ট্রাসোনোগ্রামে কি দেখি। তারপরে তোমরা আসো ডেফিনিটিভ ম্যানেজমেন্ট। ডেফিনিটিভ ম্যানেজমেন্ট অ্যাকর্ডিং টু জেস্টেশনাল এজ। এখন জেস্টেশনাল এজ যদি আমি 40-তে পাই অথবা মোর, তাহলে তো ডেলিভারি ইন্ডিকেটেড। কিন্তু সবসময় তো তোমার 40-তেই আসবে না, 40 উইকসে আসবে না। যদি জেস্টেশনাল, আমি কিন্তু এখানে ম্যানেজমেন্ট পড়াচ্ছি তোমাদের কি মাইল্ডের। হ্যাঁ না বলতে থাকো, টাইম শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, জেস্টেশনাল এজ 40 অর মোর, শুনতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, তোমরা হ্যাঁ হতে থাকবা। জেস্টেশনাল এজ 40 উইকস অর মোর হলে তোমার ডেলিভারি ইন্ডিকেটেড। যদি 37 to 40 উইকস হয় এটা মাইল্ড। সার্ভিস যদি তোমার ফেভার থাকে ইন্ডাকশন দিব। সার্ভিস যদি আনফেভার থাকে তাহলে কি করবো, সার্ভাইকাল র্যাপিগেনের জন্য আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে র্যাপেন করে আমরা নর্মাল ডেলিভারি এরা করবো। কিন্তু পেশেন্টকে আমরা মনিটর করতে থাকবো। আমরা যখন ভর্তি আছে মানে আমরা পেশেন্টকে বেডে রাখবো, ম্যাটারনাল ফিটাল মনিটর করতে থাকবো এবং আমরা এদিক টার্মিনেশন করতে থাকবো। যে কোনো ডেভিয়েশন হলে আমরা সেই অনুযায়ী ডিসিশন নিতে থাকবো। আর যদি জেস্টেশনাল এজ লেস দেন 37 উইকস হয় তাহলে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দিব আমরা, যেগুলো দিলাম বেড রেস্ট, অ্যান্টিহাইপারটেনসিভ, তারপরে তো আমরা ইনভেস্টিগেশন, ম্যাটারনাল ফিটাল মনিটরিং করতে থাকবো। যদি সবকিছু ভালো থাকে আমরা 37 উইকস কমপ্লিট করব। 37 উইকস কমপ্লিট হওয়ার আগে যে কোনো ধরনের কোনো সমস্যা হলে মায়ের কিংবা বাচ্চা, তাহলে আমরা টার্মিনেশন করব। আর যদি বিফোর 34 উইকস হয় তাহলে আমরা কি করব, এক্সপেক্টেড ম্যানেজমেন্টের সাথে কি দেব, বাচ্চার লাং ম্যাচুরেশনের জন্য স্টেরয়েড থেরাপি দিব, কর্টিকোস্টেরয়েড, আর ম্যাটারনাল ফিটাল মনিটরিং করতে থাকবো। যদি ভালো থাকে আমরা যদি একটা দিনও পার করতে পারি সেটাও কিন্তু মায়ের জন্য ভালো, বাচ্চার জন্য ভালো, বিশেষ করে বাচ্চার জন্য। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা যদি কোনো পেশেন্টকে দেখি যে ভর্তি রাখতে পারলাম না, আইডিয়াল তো ভর্তি রাখা, তাহলে আমি কি করব, তাহলে মাকে আমরা দেখে ইনভেস্টিগেশন করে সবকিছু করে আমি পাঠিয়ে দিব বাসাতে। তাকে আমি অ্যাডভাইস দেবো বেড রেস্ট, হাই প্রোটিন ডায়েট খেতে বলবো, তারপর ব্লাড প্রেশারটা কাউকে দিয়ে দেখাতে বলবো এবং কিক কাউন্ট শিখাই দেবো, সেজন্য কিক কাউন্টটা করে। হ্যাঁ, আর সে পেশেন্ট কিন্তু সপ্তাহে 2 দিন করে তাকে আসতে হবে ফলো আপের জন্য। ফলো আপের জন্য যখন তারা আসবে তখন ফলো আপে আমি কি জিজ্ঞাসা করবো, তার ওই একই কথা, যে কোনো সিমটম আছে কিনা, অন্য কোনো সমস্যা আছে কিনা, এবং ইনভেস্টিগেশন গুলো আমরা করবো। ইনভেস্টিগেশন গুলো করা থাকলে আমরা সেগুলো দেখবো। আচ্ছা, সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া কি? এটা গেল তোমার মাইল্ডের বেলায়। সিভিয়ারের বেলায় হসপিটাল অ্যাডমিশন ম্যান্ডেটরি, এটার আর কোনো বাসায় কোনো অপশন নাই। আর গোল অফ ম্যানেজমেন্ট অফ সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া কি? প্রিভেনশন অফ, আমরা 3টা জিনিস জানি না, প্রিভেনশন অফ কনভালশন, কন্ট্রোল অফ হাইপারটেনশন আর অবস্টেটিক ম্যানেজমেন্ট। শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। টাইম শেষ হচ্ছে না কেন? আমি তো টাইম দিয়ে রাখছিলাম, টাইম শেষ হলো না কেন? এটা কি অটো চলতে থাকলো নাকি? আমি বুঝলাম না ম্যাম। খুব সম্ভবত প্রথম দিনটা হ্যাঁ, প্রথম সেশন শেষ হয়ে গেছে না? প্রথম 3টা ক্লাস আচ্ছা শোনো, তোমাদের আমি এই সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া কিন্তু ম্যানেজমেন্টটা এটা অনেক বড়। হ্যাঁ, আমার তো লেকচার 2টা নিতেই হবে। সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া এটা তো সায়েন্স সিমটম সবকিছু পার হয়ে গেছে, তোমার এটা প্লাস এক্লাম্পসিয়াটা সামনের দিন নিব আমি। হ্যাঁ, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ কি না? ইয়েস ম্যাম। শোনো, তোমাদের সবকিছু আমি প্যাথোলজি, প্যাথোফিজিওলজি, সিমটম, সাইন সবকিছু কিন্তু পড়ানো হয়ে গেল। ম্যানেজমেন্টের সময় শুধু মাইল্ড প্রিএক্লাম্পসিয়া বললাম, এখন ম্যানেজমেন্ট সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া এন্ড এক্লাম্পসিয়া বাদ থাকলে এটা সামনের দিনে আরেকটা লেকচার। হ্যাঁ, তোমরা আমাকে ইমেলে সেন্ড করে দাও। জি ম্যাম, দিয়ে দিব। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।